বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না। আমাদের সাথে যুক্ত আছেন তাসলিমা আমির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ফরহাদ, তারপর আছে আমাদের সুরাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। তো আপনারা যারা আছেন দ্রুত যুক্ত হয়ে যান। আজকে আমরা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলীর একটা গাইডলাইন আপনাদেরকে দিব। হ্যাঁ, সবাই দ্রুত যুক্ত হয়ে যান, সবাই মেনশন করে দেন। তো আজকে আমরা মূলত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী কিভাবে পড়বেন, আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। তো কয়েকদিন আমি আগে আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর যে লেকচার প্ল্যানটা সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে দিয়েছিলাম। তো আজকে আমরা আন্তর্জাতিকটা কিভাবে পড়ব, কারণ হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুটো পার্টি থেকে বেশি প্রশ্ন হয়, আর বিজ্ঞান, কম্পিউটার, আইসিটি থেকে দু একটা প্রশ্ন হয়, এইগুলো অবশ্য পারা যায়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেটি হলো বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন হয়। বৈশ্বিক ইতিহাস, বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন হয়। আসলে বৈশ্বিক ইতিহাসটা আসলে কি, সেই ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। বৈশ্বিক ইতিহাস মূলত যে প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত আমাদের যে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত যে ইতিহাসগুলো, গুরুত্বপূর্ণ যে ইতিহাসগুলো আছে সেগুলো হচ্ছে বৈশ্বিক ইতিহাস। আমাদের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত যে ইতিহাসগুলো যে আসছে সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস। তো এখানে আমরা কোন কোন টপিকগুলো পড়ব, তা আমরা এখান থেকে কোন কোন টপিকগুলো পড়ব যেগুলো পড়লে আমাদের প্রাইমারিতে যেন নিশ্চিত কমন আসে, সেই ব্যাপারে আমরা যেন একটা ধারণা নিয়ে পড়তে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের আচ্ছা, রিপা বিস্ময় বলছে লেখা ভালোভাবে বোঝা যায় না। যেহেতু আমার কাছে আজকে লাল মার্কার আছে, কালো মার্কারটা নাই, আজকে আমি বলছি আপনারা একটু বুঝে নিয়েন। আর একটু তাহলে হচ্ছে আমাদের প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত যে আমাদের ইতিহাসগুলো আছে সেটাই আমাদেরকে পড়তে হবে। তা বৈশ্বিক ইতিহাস থেকে আমরা এখান থেকে মূলত আমাদেরকে পড়তে হবে যে বিশ্ব সভ্যতার ইতিহাস, বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে আমরা পড়ব ইতিহাস। বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে সভ্যতা অনেক আছে, যেমন আমাদের সিন্ধু সভ্যতা আছে, পারস্য সভ্যতা আছে, চৈনিক সভ্যতা আছে, মেসোপটেমিয়া সভ্যতা আছে, মিশরীয় সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, ইনকা সভ্যতা আছে, আজটেক সভ্যতা আছে, মায়া সভ্যতা আছে। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সভ্যতাগুলো পড়ব। তার মানে বিশ্ব সভ্যতার ইতিহাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্কের প্রশ্ন থাকে, 1 নম্বরের প্রশ্ন থাকে বিশ্ব সভ্যতার ইতিহাস। তো আমরা আগামী আমাদের 7 তারিখ থেকে ফাইনাল ক্লাস শুরু হবে, তখন আমরা টপিক ওয়াইজ একদম পুরো জিস্ট জিনিসগুলো আপনাদেরকে দেব, যেন আপনারা সেখান থেকে ভালোভাবে বেসিকটা বুঝতে পারেন এবং যেন প্রিলির সাথেও আপনারা রিটেনে ভালো কিছু করতে পারেন। সেইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো আপনাদের সাথে নেব। তারপর হচ্ছে আমাদের বিশ্ব সভ্যতার ইতিহাস। এরপর এই বৈশ্বিক ইতিহাস থেকে আমাদের আমি তারপরে কয়েকটা সভ্যতার নাম লিখে দিচ্ছি। এই সভ্যতাগুলোর মধ্যে হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতাটা ইম্পর্ট্যান্ট। সিন্ধু সভ্যতা, আপনারা জানেন যে ভারতে এই সভ্যতাটা ছিল, ম্যাক্সিমাম এই সভ্যতাটা গড়ে উঠেছিল পাকিস্তানে, সিন্ধু সভ্যতা।
তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্টটা হলো যে মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া পটেমিয়া সভ্যতা, যেই সভ্যতাটা প্রাচীন ইরাকে গড়ে উঠেছিল, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো আমরা বিস্তারিত পড়ব ফাইনাল ক্লাসে। তারপরে আমাদের জন্য হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতাটা হলো প্রাচীন গ্রিসে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, যা আমরা এখানে ধর্ম এবং দর্শন চর্চায় যে বিভিন্ন দার্শনিকরা আছে এই গ্রিসকে কেন্দ্র করেই, ঠিক আছে, এখান থেকে আমরা দেখব। তারপরে এখানে আমাদের মিশরীয় সভ্যতাটা ইম্পর্টেন্ট, মিশরীয় সভ্যতাটা গুরুত্বপূর্ণ, মিশরীয় সভ্যতাটা আমরা পড়ব। তারপরে আমরা পড়ব হচ্ছে মায়া সভ্যতাটা পড়ব, পরীক্ষায় আসে মায়া সভ্যতা। আমাদের এই কয়েকটা সভ্যতা পড়লেই এখান থেকে আমাদের প্রশ্নগুলো চলে আসবে। তারপরে আমরা বৈশ্বিক ইতিহাস থেকে কী কী পড়ব? আমরা পড়ব সিন্ধু সভ্যতাটা পড়ব, তারপর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা পড়ব, গ্রিক সভ্যতা পড়ব, মিশরীয় সভ্যতা পড়ব, আর মায়া সভ্যতা পড়ব। আমরা একটু বেসিকভাবে পড়ার চেষ্টা করব যেন এই সভ্যতা রিলেটেড ভাইভাতে কী কী ধরনের প্রশ্নগুলো করে যেন আমরা এখান থেকে একবার শিখে নিয়ে যেতে পারি। আমাদের মূল টার্গেটটা থাকবে যেন প্রিলির সাথে ভাইবার, যেহেতু এইটা প্রিলিমিনারি বা এটাকে অনেকেই লিখিত বলে, আমাদের টার্গেটটা থাকবে আমাদের একবার আমাদের যেন স্বপ্ন পূরণ করতে পারি এই পরীক্ষাটা দিয়ে, যেন বারবার আমাদের যে প্রাইমারি অধিদপ্তরের সেন্টারে যেন না যেতে হয় বা বারবার যেন পরীক্ষা কেন্দ্রে না যেতে হয়, যেন একবারেই বসে একবারে যেন ভালো একটা ফিডব্যাক পেতে পারি, সেইভাবে আমাদের চেষ্টাটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, বৈশ্বিক ইতিহাস থেকে এরপর আমরা যে জিনিসগুলো পড়ব সেটা হচ্ছে পৃথিবী পরিচিতি। পৃথিবী পরিচিতি এখানে বেসিকভাবে কিছু পড়তে হয় যে পৃথিবীর আয়তনে বড় ছোট, জনসংখ্যায় বড় ছোট, সাগরের দিক দিয়ে বড় ছোট, এই ধরনের পৃথিবী পরিচিতি বা পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম, সর্বনিম্ন স্থানের নাম, এইভাবে আমরা পৃথিবী পরিচিতি এখান থেকে সুন্দরভাবে আমরা পৃথিবী পরিচিতিটা পড়ে নিব। এটা আমরা কিভাবে পড়ব? ম্যাপ ভিত্তিক পড়ব, মানচিত্রের মাধ্যমে পড়লে আমাদের ভালো একটা আইডিয়া জেনারেট হবে, ঠিক আছে। যেন আবার ভাইবা বোর্ডে অনেক সময় প্রাইমারির ভাইবা বোর্ডে মানচিত্র থাকে, বিভিন্ন অঞ্চল সেখানে দেখাতে বলা হয় বা বিভিন্ন সমুদ্র দেখাতে বলা হয়, বিভিন্ন প্রণালী দেখাতে বলা হয়, যেন আমরা মানচিত্রের উপর একটা ভালো দক্ষতা অর্জন করতে পারি এই ক্লাস থেকেই, সেই চেষ্টাটাই আমাদের কিন্তু থাকবে। আচ্ছা, পৃথিবী পরিচিতি, এরপরে আমরা যে মহাদেশ পরিচিতি নিয়ে পড়ব। মহাদেশ পরিচিতি মহাদেশ, আমাদের মহাদেশ কয়টা আছে, আয়তনে বড় মহাদেশের নাম কি, ছোট মহাদেশের নাম কি, জনসংখ্যায় বৃহত্তম মহাদেশের নাম কি, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, এই মহাদেশগুলো আমরা সুন্দরভাবে ধরে ধরে পড়ব। তারপরে মহাদেশ থেকে আমরা কি পড়ব? আমরা দেশ পরিচিতিটা পড়ব, দেশ পরিচিতি বা অঞ্চল পরিচিতি, অঞ্চল পরিচিতি, দেশ পরিচিতি বা অঞ্চল পরিচিতি, ঠিক আছে। এই জায়গাটাতে অনেকেই মনে করতে পারেন যে এতগুলো দেশ কিভাবে আমরা পড়ব, আমাদের তো মনে থাকে না, আমরা পড়তে পারি না। তো আমরা এই যে 120 যে 195টা দেশ আছে, সব দেশগুলো আমরা পড়াবো না, যেখান থেকে শুধুমাত্র চৌম্বক অংশটা, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়, যে দেশগুলো আলোচিত এবং সমালোচিত, সেই দেশগুলো থেকে আমরা বিস্তারিত জানবো এবং পড়ব দেশ পরিচিতি। তারপর যে অঞ্চল পরিচিতি, এখান থেকে প্রশ্ন থাকেই। অঞ্চল পরিচিতি বলতে হচ্ছে যে বিভিন্ন রকমের যে অঞ্চলগুলো আছে আমাদের, যেমন ধরেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল আছে, তারপরে হলো বাল্টিক অঞ্চল আছে, বলকান অঞ্চল আছে, তারপর হচ্ছে ইন্দো চীনের অঞ্চল আছে, ঠিক আছে, তারপর আরব উপদ্বীপের অঞ্চল আছে। তো এই যে অঞ্চলগুলো আমরা বিশেষ টেকনিকের মাধ্যমে আপনাদেরকে আমরা ক্লাসগুলোর মাধ্যমে দেখিয়ে দিব, যে আপনারা টেকনিক বা ছন্দগুলো আপনারা একবার পড়লে কিন্তু অনায়াসে সেটা মনে রাখতে পারবেন, ঠিক আছে। দেশ পরিচিতি, এরপর আমাদের কি করতে হবে? দেশ পরিচিতির পর থেকে এরপর আমরা দেশের যে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ রাজধানীগুলো পড়ব। রাজধানী থেকে পরীক্ষা আসে, রাজধানী থেকে অনেক প্রশ্ন আসে, রাজধানী থেকে। তারপর হচ্ছে মুদ্রাগুলো পড়ব, মুদ্রা
বিভিন্ন দেশের মুদ্রা পড়ব। সব দেশের মুদ্রা আমার তো দরকার নাই, আমাকে মনে রাখতে হবে যেটা দিয়ে আমি পড়ে যেন কমন পেতে পারি, সেই চেষ্টাটাই আপনাকে রাখতে হবে। যে এখন আপনি মুদ্রা পড়তেছেন, গ্যাবন অ্যান্ড সার্টোমে প্রিন্সিপের মুদ্রা পড়তেছেন, আপনি গ্যাবনের মুদ্রা পড়তেছেন, দরকার নাই। আপনি নাউরুর মুদ্রা পড়তেছেন, দরকার নাই। যেগুলো গুরুত্বপূর্ণ মুদ্রা বারবার পরীক্ষায় আসে সেগুলোই দেখে যেতে হবে। তারপরে আমরা কি পড়ব, আইনসভা পড়ব। আইনসভা, বিভিন্ন দেশের আইনসভা, গুরুত্বপূর্ণ দেশের আইনসভাগুলো। তারপরে আমরা জাতীয় প্রতীক পড়ব, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক পড়ব। এই বিষয়গুলো আমরা বৈশ্বিক ইতিহাসে পড়ব। তার মানে বৈশ্বিক ইতিহাসে আমরা তাহলে কী পড়ব, বৈশ্বিক ইতিহাসে আমরা পড়ব যে গুরুত্বপূর্ণ বিশ্ব সভ্যতার ইতিহাসটা পড়ব, পৃথিবী পরিচিতি পড়ব, তারপরে মহাদেশ পরিচিতি পড়ব, দেশ পরিচিতি পড়ব, দেশের মুদ্রা, রাজধানী, আর কি পড়ব, আইনসভা, এগুলো পড়ব। তো এখান থেকে আমাদের মূলত বেশি প্রশ্ন হয়। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যারা দেখছেন আমাকে, দেখি অনেকেই দেখছেন। ফরহাদ আসসালামু আলাইকুম, সুরাইয়া আক্তার, নাজনীন আক্তার আসসালামু আলাইকুম, তাসলিমা আমির, মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আসসালামু আলাইকুম, সালমার মোহাম্মদ মিহির আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিপা বিশ্বাস, লেখা ভালোভাবে বোঝা যায় না। আসলে আমার কাছে আজকে লাল মার্কার আছে, কালো মার্কারটা নাই। আগামী দিন থেকে লেখা স্পষ্ট হবে ইনশাল্লাহ। তারপর আছে আমাদের তাসলিমা আমির, স্যার লেকচার প্ল্যান কি দিয়েছেন? না, লেকচার প্ল্যান নিয়ে আলোচনা করছি, লেকচার প্ল্যান দিয়ে দিব, 7 তারিখের আগে পেয়ে যাবেন। মমতা আক্তার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উম্মে হাবিবা আসসালামু আলাইকুম। তারপরে আমাদের সাবিহা আফরিন মুক্তা আসসালামু আলাইকুম। তারপরে আমাদের সাথে আছে সৈকত সরকার আছেন, আনিসুর রহমান আছেন, রুনা আক্তার যুক্ত আছেন, আমাদের সাথে আছে সাজিদ রহমান, জয় ওয়াস যুক্ত আছেন। তো আমি যতটুকু কথা বললাম এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকেই আমাদের আন্তর্জাতিকের এখান থেকে এই কয়েকটা টপিক থেকেই প্রশ্ন কমপক্ষে 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। 2 থেকে 3টা প্রশ্ন আমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাই। ওকে, এই থেকে আমরা পেয়ে যাই। যারা বুঝতে পেরেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে এনশিওর করবেন যে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা। সবাই বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করবেন, সবাই বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করবেন, ঝটপট একটু কমেন্ট করবেন। আচ্ছা, নাহিজ গার্ডেনিং বুঝতে পারছেন, তাসলিমা আক্তার বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমাদের সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন আসে, সেটা হলো প্রণালী, তারপরে হচ্ছে প্রণালী, লাইন রেখা, প্রণালীর লাইন রেখা, তারপর হচ্ছে আমাদের চ্যানেল, ক্যানেল, তারপর হচ্ছে সাগর, মহাসাগর, তারপরে হচ্ছে নদ নদী, হ্রদ, তারপর হচ্ছে পাহাড়, তারপরে হচ্ছে আসে পর্বত, তারপর হচ্ছে দ্বীপ। এই কয়েকটা টপিক থেকে আমাদের প্রশ্ন আসে, 2 থেকে 1 মার্কের প্রশ্ন আসে। কয়েকটা টপিক, সেটা হচ্ছে আমাদের প্রণালী, লাইন, রেখা, চ্যানেল, ক্যানেল, সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, পাহাড়, পর্বত, দ্বীপ। এই টপিকগুলো আপনারা যখনই বিভিন্ন আপনাদের সহায়ক বই পড়বেন এই টপিকগুলো বারবার করে দেখবেন। আমরাও ক্লাস ওয়াইজ যে ক্লাসটা নিব সেই ক্লাসের আলোকে আপনারা পিডিএফ তৈরি করে দিব, এবং অনেক প্রশ্ন থাকবে পিডিএফের মধ্যে, বিগত সালের প্রশ্ন থাকবে এবং আপনাদের অনুশীলনের জন্য প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। সেটা আপনাদেরকে
চিন্তা করতে হবে না। তাহলে আমাদের প্রণালী প্রণালী মূলত আমরা কয়েকটা প্রণালীটা আসলে এখন আমি বলতেছি না। প্রণালীটা হলো মূলত কি, প্রণালী হলো যে আমাদের যে দুটা স্থলভাগ আছে, যে দুটা ল্যান্ড, আছে, এই যে ল্যান্ড, দুইটা ল্যান্ড দেখেন তো, দুইটা ল্যান্ডকে কী করেছে, মানে ভাগ করেছে বা পৃথক করেছে। প্রণালীটা হলো কি, প্রণালী হচ্ছে যে দুইটা স্থলকে ভাগ করে যে সরু পথটা, এই যে জল দিয়ে ভাগ করেছে যে সরু পথ, এই যেটা পানি আর এই যে পানি, ঠিক আছে। তার মানে প্রণালীটা হচ্ছে যে যে জলপথ দুটা স্থলভাগকে ভাগ করে সরুভাবে, সেটা হচ্ছে মূলত প্রণালী। সেটা হচ্ছে মূলত কি, প্রণালী। প্রণালী আমরা অনেক, মানে অসংখ্য প্রণালী পৃথিবীতে দেখতে পাই, সাগর মহাসাগর এর মধ্যে প্রণালীগুলো দেখতে পাই। তা প্রণালীটা হচ্ছে কি, প্রণালীটা হচ্ছে যে দুটি স্থলভাগ, এটা স্থল, হ্যাঁ এটি স্থলভাগ, স্থলভাগকে যে সরু পথ দ্বারা পানি দ্বারা পৃথক হয়েছে, সেটি হচ্ছে মূলত প্রণালী। সেটা হচ্ছে মূলত কি, প্রণালী। ওকে, তা প্রণালীর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রণালী আপনাদেরকে পড়াবো। সেটা হচ্ছে আমাদের পক প্রণালীটা গুরুত্বপূর্ণ, পক প্রণালীটা আমরা পড়াবো। তারপরে হচ্ছে আমাদের ফর্মোজা প্রণালী। তারপরে আমরা পড়বো হচ্ছে হরমুজ প্রণালী পড়বো, হরমুজ প্রণালীটা পড়বো। তারপরে এদিকে আছে আমাদের জিব্রাল্টার প্রণালীটা আমরা পড়বো। তারপর হচ্ছে আমাদের বসফরাস প্রণালী আছে। তারপর হচ্ছে আমাদের বাব এল মানদেব প্রণালী, বাব আল মানদেব প্রণালী। কারণ আমরা এইভাবে একটা সাজেশন করে যখন আমরা পড়বো, তখন কিন্তু আমাদের প্রিপারেশনটা বিক্ষিপ্ত হবে না। আর যখন আমরা সাজেশন করে পড়বো বা আমরা যদি কোনো রকমের লেকচার প্ল্যান যদি ফলো না করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই প্রিপারেশনটার শেষ হবে না, এমন একটা অবস্থা তৈরি হবে। যেহেতু আপনারা অনেক আস্থা নিয়ে আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন, তো ইনশাল্লাহ সেইভাবে যেন আমরা আপনাদেরকে গাইড করতে পারি, সেই দোয়াটা করবেন যেন সুস্থ থেকে আপনাদেরকে যেন গাইডটা করতে পারি। সেইভাবে আমাদের চেষ্টাটা থাকবে যে পক প্রণালী আমরা, হ্যাঁ এই কয়েকটা প্রণালী পড়লেই এখান থেকে প্রণালী থেকে 1 মার্কের প্রশ্ন চলে আসে। আর প্রণালী অনেক ইজি। আপনি এখানে প্রণালীতে 2-3 ঘন্টা সময় দিবেন, প্রণালী আপনার আয়ত্তে চলে আসবে। তবে প্রণালী শেখার জন্য কি করতে হবে, সেন্সটাকে ব্যবহার করতে হবে। এখানে মুখস্থর কোনো বিষয় নাই। আপনি কমন সেন্স যদি অ্যাপ্লাই করেন, আপনার ভিজুয়াল যদি এই ম্যাপের মধ্যে দেন, আপনি প্রণালী শিখতে পারবেন। আসলে অনেক কিছু মুখস্থ করে হয় না, ঠিক আছে। এখন কিন্তু মুখস্থের দিন শেষ, ঠিক আছে। তারুণ্যের এখন বাংলাদেশ, এটা মনে রাখবেন। আগে মুখস্থ করে অনেক কিছু মানে হুবহু কমন পাওয়া যেত বা রিপিট হতো, এখন কিন্তু নতুন নতুন প্রশ্ন এসে আপনাদেরকে দেখা দিবে। তো সেহেতু বেসিকটা জানা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এখন আমরা তাহলে প্রণালী দেখে ফেললাম। প্রণালী হয়ে গেল আমাদের। লাইন মূলত আমরা লাইন এরা কি করে, লাইন মূলত দুইটা দেশকে ভাগ করে, সীমারেখাটাকে বলে লাইন। ধরেন এই যে আমাদের ভারত দেয়া, এই যে আমাদের বাংলাদেশ দেয়া আছে, হ্যাঁ এই যে বাংলাদেশ, এই যে মনে করেন বাংলাদেশ, আর এই যে ভারত দেয়া আছে। এই যে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তটা যে লাইন দ্বারা বিভক্ত, এটার প্রশ্ন আসলো। বা চীন এবং ভারতের মধ্যে যে সীমারেখাটার নাম কি, বা ভারত এবং পাকিস্তানের সীমারেখাটার নাম কি, বা ফ্রান্স এবং জার্মানির মধ্যে সীমারেখাটার নাম কি, এই যে এই বিষয়গুলো মূলত লাইন বলা হয়। যেমন আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে লাইনটা আছে, সেটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ, এটা আমরা সবাই জানি, রেড ক্লিফ লাইন। হ্যাঁ এই লাইনগুলো দ্বারা একটা দেশের সীমারেখা নির্ধারিত হয়। এই লাইন থেকেও প্রশ্ন থাকে। তো আমরা কিছু লাইনগুলো আমরা পড়বো, গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে। লাইন পড়বো কিন্তু লাইন মারবো না কিন্তু আবার, ঠিক আছে। আচ্ছা, জাস্ট মজা করলাম আমরা। আচ্ছা, বসফরাস প্রণালীর পরেরটা কি স্যার? মাহমুদা স্মৃতি, বসফরাস প্রণালীটা হলো বাব আল মানদেব প্রণালী। এগুলো পাবেন আপনারা, আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করাচ্ছি, ঠিক আছে। এগুলো পাবেন। দেখেন না, খেলোয়াড়রা মানে ব্যাটিং করার আগে বা ফিল্ডিংয়ে নামার আগে একটু কী করে নেয়, একটু জগিং করে নেয়, একটু শরীরটাকে হিট করে নেয় না। এই যে আপনাদের যে এখন ক্লাসগুলো হচ্ছে, এগুলো ট্রায়াল ক্লাস।
আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করার জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আমাদের মূল ক্লাসগুলো শুরু হবে 7 তারিখ থেকে, ঠিক আছে? তো এখন হলো আমরা লাইনটা বুঝতে পারলাম, রেখাগুলো আমরা রেখায় যে পৃথিবী যে রেখাগুলো আছে, যে পৃথিবী, এই পৃথিবীর আচ্ছা, একজন বলছে যে মানচিত্র আঁকাটা সুন্দর হয়েছে স্যার। আসলে এর থেকে আর ভালো হয় কীভাবে, দেশের যে অবস্থা, ঠিক আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ষড়যন্ত্র, হ্যাঁ, ধাক্কা ধাক্কি করতে করতে বাংলাদেশের মানচিত্রের শেপই পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার ওদিকে কলিকাতার বাবুরাও বলছে থাকবে না থাকবে না, ঠিক আছে? এই জন্যই আসলে কি বলবো। তো এই যে আমাদের রেখাগুলো পড়তে হবে, পৃথিবীর যে বিভিন্ন রেখাগুলো আছে। তো পৃথিবীর আমাদের যেখানে এটা হচ্ছে নিরক্ষরেখা আমরা পড়ব, তারপর আমরা কর্কট ক্রান্তি রেখা পড়ব, তারপর আমরা মকর ক্রান্তি রেখা পড়ব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আছে আমরা এগুলো অক্ষরেখাগুলো পড়ব, তারপরে আমাদের এই দাঁড়ানো রেখাগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলি, সেগুলো পড়ব আমরা, ঠিক আছে? এই যে বিষয়গুলো, যে পৃথিবীর বিভিন্ন শেপটা কিভাবে হলো, যে রেখাগুলো কিভাবে, কার কী কাজ, এগুলো আমরা জানবো রেখা থেকে। তো তো আর আচ্ছা, চ্যানেলটা মূলত প্রণালীর মতোই, চ্যানেলটা প্রণালীর মতোই, তবে যে দুটি স্থলভাগ আছে, স্থল একটা ভাগ আর একটা স্থলভাগ, হ্যাঁ, স্থলভাগ। তবে এটা চ্যানেল, যেমন প্রণালীটা আমাদের পথটা ছিল অনেক সরু, অনেক চিকন, চ্যানেল হচ্ছে অনেক প্রশস্ত। এই যে প্রশস্ত পথ, জলের যে প্রশস্ত পথ, এটি হচ্ছে মূলত চ্যানেল। আপনাকে যদি ভাইভাতে বা কোনো জায়গায় প্রশ্ন করা হয় যে চ্যানেল এবং প্রণালীর মধ্যে পার্থক্য কী, চ্যানেল এবং প্রণালীর মধ্যে পার্থক্য কী, তখন আপনি বলবেন যে আসলে যে স্থলভাগ, হ্যাঁ, প্রণালীর অপেক্ষা প্রশস্ত জলপথ দ্বারা কি বিভক্ত হয়, সেটা হচ্ছে চ্যানেল। যেমন আমাদের এই যে ফ্রান্স, যেমন ইউকে উপরে, নিচে হলো ফ্রান্স। এই ফ্রান্স আর ইউকের মধ্যে যে একটা চ্যানেল আছে, এটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। যেই চ্যানেলটা সাঁতরে পার হয়েছিলেন 1953 সালে ব্রোজেন দাস এই চ্যানেল পার হয়েছিলেন। তা চ্যানেল এবং প্রণালীর মধ্যে পার্থক্য কী? প্রণালী হচ্ছে দুটা ভূখণ্ডকে সরু পথ দ্বারা পৃথক করবে, আর এটা হচ্ছে প্রশস্ত পথ দ্বারা পৃথক করবে। সেটা হচ্ছে মূলত কি, সেটা হলো চ্যানেল। আচ্ছা, দেখেন এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কি না, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। মাহমুদা স্মৃতি, ষড়যন্ত্র, তারপর হচ্ছে তন্নি নাহারও আমাদের সাথে যুক্ত হয়েছে। তাসলিমা আমির, অধীর আগ্রহের অপেক্ষা করেছি স্যার, কবে থেকে ক্লাস শুরু হবে? ইনশাল্লাহ আমরা 7 তারিখ থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা বিপ্লব রচনা করতে চাই ইনশাল্লাহ। বিপ্লব তখনই হবে, বিপ্লব হলে কিন্তু ঘুমানো যাবে না, ঠিক আছে? একদম আমরা সজাগ থেকে আমরা প্রস্তুতি নিয়ে বিপ্লব ঘটাবো, জীবনের বিপ্লব। এরপরে আমাদের হচ্ছে চ্যানেল, আমরা বুঝে পেলাম। ক্যানেলটা আসলে কি? ক্যানেল হচ্ছে খাল। ক্যানেল বাংলা হচ্ছে খাল, ক্যানেল এর বাংলা হলো খাল। মূলত ক্যানেলটা হচ্ছে খাল, ক্যানেল এর বাংলা হচ্ছে খাল, ক্যানেলের বাংলা হচ্ছে খাল। যেমন ধরেন এই যে একটা মাটির ভূখণ্ড আছে, ঠিক আছে? মাটির ভূখণ্ড আছে, ধরেন আপনি এখানে আছেন, আপনি এখানে আছেন, তো আপনি এখানে আসতে গেলে আপনাকে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে হচ্ছে, তাই না? অনেক সময় লাগতেছে। তো এই সময় সেভ করার জন্য, টাইম সেভ করার জন্য কি করা হচ্ছে, যে এখানে আপনি এটাকে খনন করলেন, এটা আর্টিফিশিয়ালভাবে আপনি খনন করলেন, হ্যাঁ, এটাকে ফাঁক করে দিলেন, তাহলে এটা হয়ে গেল খাল। তা আমাদের প্রণালীটা হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট, আর ক্যানেল বা খালটা হচ্ছে এটা খনন করতে হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এদিক দিয়ে আসতে আপনার সময় লাগতেছে, বাট আপনি এদিক দিয়ে এখন শর্টকাটে চলে আসতে পারছেন। তো এটা হচ্ছে মূলত কি, খাল। ওকে, তো খালের মধ্যে রয়েছে আমাদের সুয়েজ খাল আছে, পানামা খাল আছে, গ্র্যান্ড খাল আছে, এগুলো হচ্ছে ইত্যাদি খালগুলো আছে। আবার আমাদের ঢাকাতে বুড়িগঙ্গা নদীর তীরে আছে ধোলাই খাল আছে। এই খালগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধোলাই খাল বললাম, আসলে ট্রল করলাম না, ধোলাই খাল নিয়েও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? ধোলাই খাল খনন করেছিলেন কে?
ট্রল করিনি কিন্তু, হ্যাঁ সেটা হচ্ছে সুবেদার ইসলাম খান খনন করেছিলেন। তারপরে হচ্ছে আমাদের সাগর মহাসাগর। আমাদের মহাসাগরটা হলো যে যে এই যে পৃথিবীর মধ্যে উন্মুক্ত, হ্যাঁ যে অনেকগুলো সাগর আছে, ধরেন একটা সাগর, তারপরে এই যে একটা সাগর, এই যে একটা সাগর, এটা একটা সাগর, এই যে একটা সাগর, এই যে একটা সাগর। তাহলে অনেকগুলো সাগর যখন একত্রিত হয় সেটাকে বলা হয় মহাসাগর। অনেকগুলো সাগর মিলে, অনেকগুলো সাগর মিলে সেটার নাম হয় কি? মহাসাগর। মহাসাগর। অনেকগুলো সাগর মিলে হয় মহাসাগর। বুঝতে পারছেন? অনেকগুলো সাগর নিয়ে কি হয়? মহাসাগর। অনেকগুলো সাগর নিয়ে হয় আমাদের হচ্ছে মহাসাগর। অনেকগুলো সাগর নিয়ে হয় মহাসাগর। তাহলে মহাসাগর হচ্ছে ওশেন, 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 মহাসাগর। তার মানে মহাসাগরের অংশ হচ্ছে সাগর। কোনো মহাসাগরের অংশ হচ্ছে সাগর। তাহলে কোনো অংশের মহাসাগরের নাম হচ্ছে কি? সাগর। সাগর কাকে বলে? সাগর হচ্ছে যে যে মহাসাগরের তুলনায় অপেক্ষাকৃত ছোট আকৃতির যে অঞ্চলটা সেটাকে বলে সাগর। সাগর হচ্ছে সি। সাগর, সাগর হলো সি। সাগর হচ্ছে সি। যেমন মনে করেন বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরটা হচ্ছে ভারত মহাসাগরের একটা অংশ। এই যে আমাদের দক্ষিণ দিকে যে সাগরটা আছে সেটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে এই বঙ্গোপসাগরটা কি? বঙ্গোপসাগরটা হচ্ছে ভারত মহাসাগরের একটা অংশ। যেমন ধরেন দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা অংশ। যেমন ধরেন ক্যারিবিয়ান সাগর, এটি হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ। তার মানে আমরা কি বলবো? যে অনেকগুলো সাগর মিলে কি হয়? অনেকগুলো সাগর মিলে হয় মহাসাগর। অনেকগুলো সাগর মিলে হয় মহাসাগর। ওকে, অনেকগুলো সাগর মিলে হয় মহাসাগর, যেটাকে বলা হচ্ছে সি, ওশেন। এগুলো আমরা ম্যাপে দেখতে হবে। আমরা সাগর মহাসাগর পড়লাম। নদ নদী, নদ নদীও আমরা পড়ব। নদ নদীর মধ্যে আমাদের দীর্ঘতম নদের নাম কি, প্রশস্ততম নদের নাম কি, এবং নদ নদীর মধ্যে পার্থক্যটা আসলে কি, নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা ক্লাসে বলে দিব। নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা কি। হ্রদ, হ্রদ আমরা যেমন আমাদের কাস্পিয়ান হ্রদ আছে, তারপরে বৈকাল হ্রদ আছে, ভিক্টোরিয়া হ্রদ আছে, টিটিকাকা হ্রদ আছে। এই গুরুত্বপূর্ণ হ্রদগুলো আমরা দেখিয়ে দিব। তারপরে হচ্ছে পাহাড়, পর্বত। পাহাড় মানে হলো যে কোনো মাটির স্তূপের যদি উচ্চতা 500 মিটার হয়, 500 মিটার হয়, তাহলে সেটা হয়ে যায় পাহাড়। সেটা হয় পাহাড়। কোনো মাটির স্তূপের উচ্চতা যদি 500 মিটার হয় সেটা হচ্ছে পাহাড়। আবার কোনো মাটির স্তূপের উচ্চতা যদি 1000 মিটার হয়ে যায়, 1000 মিটার বা তার চেয়ে বেশি হয়, সেটা হলো মিটার হলে পর্বত। পর্বত, হ্যাঁ পাহাড়। যেমন হিমালয় পাহাড়, একটা পাহাড়। হিমালয় হচ্ছে একটা পাহাড়, কিন্তু হিমালয়ের পাহাড়ের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা একটা পর্বত শৃঙ্গ। ঠিক আছে? তাহলে পাহাড়, পর্বত। আমরা গুরুত্বপূর্ণ পৃথিবীতে পাহাড়গুলো কী কী আছে এগুলো পড়ব। পর্বত, দ্বীপগুলো। দ্বীপটা হচ্ছে আমাদের দ্বীপ হচ্ছে যে চারিদিকে পানি, এটা হচ্ছে ল্যান্ড, স্থল। চারিদিকে যে আমাদের পানি, চারিদিকে যে আমাদের পানি, তো এই যে এরকম ভূখণ্ডকেও আমরা কি বলবো? দ্বীপ বলবো। দ্বীপ বলবো। যেমন হচ্ছে দ্বীপ বলবো। হ্যাঁ, হ্রদ কাকে বলে? হ্রদ, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। হ্রদ, লেক। তার দ্বীপ কাকে বলে? দ্বীপটা হচ্ছে চারিদিকে পানি বেষ্টিত একটা স্থলভাগ, সেটাকে হচ্ছে আমরা দ্বীপ বলতেছি। যেমন আছে গ্রিনল্যান্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে গ্রিনল্যান্ডকে কিনে নিবে, তাই না? গ্রিনল্যান্ড বর্তমান ডেনমার্কের অধীনে আছে, কিনতে চাচ্ছে। আর হ্রদটা হলো, হ্রদ হচ্ছে হ্রদ, হ্রদ হচ্ছে কি? হ্রদ হলো যে এরকম চারিদিকে স্থল, এদিকে ল্যান্ড, এদিকে আবদ্ধ পানি, ল্যান্ড, ল্যান্ড, হ্যাঁ ল্যান্ড, চারিদিকে ভূমি, এখানে হচ্ছে পানি। তো এটাকে বলা হচ্ছে হ্রদ।
এটাকে বলা হচ্ছে হ্রদ বা লেক। হ্রদ বা লেক বলা হয়, হ্রদ বা লেক, যে চারিদিকে স্থল আর পানি এরকম আবদ্ধ, মানে যেখানে কোনো জোয়ার ভাটা হয় না, সমুদ্রের সাথে কোনো ধরনের যোগাযোগ নাই, কানেকশন নাই, এটি হচ্ছে মূলত হ্রদ। যেমন আমাদের আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান হ্রদ, আর সবচেয়ে গভীর হ্রদের নাম আছে বৈকাল হ্রদ। আচ্ছা, এই টপিকগুলোকে বলে একসাথে নেভাল কমিউনিকেশন। নেভাল কমিউনিকেশন, কমিউনিকেশন। এই টপিকগুলোকে কি বলে? নেভাল কমিউনিকেশন। এই টপিকগুলোকে বলা হয় নেভাল কমিউনিকেশন। আচ্ছা দেখেন, এই টপিকটা কি আপনারা বুঝতে পেরেছেন কি না আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই টপিকগুলো কি আপনারা বুঝতে পেরেছেন কি না, বা কী কী পড়তে হবে। আমাদের সাথে আরও যুক্ত আছেন সামিউন নাহার শানু, যুক্ত আছেন, তারপরে মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আচ্ছা দেখেন, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার কিনা দেখেন। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমাকে একটু জানান সবাই কমেন্টের মাধ্যমে। আমাদের অধরা শেখ যুক্ত আছেন, জি ক্লিয়ার। সাবিয়া আফরিন মুক্তা, জি ক্লিয়ার। নাজনীন আক্তার, জি ক্লিয়ার। সাজিদ রহমান জয়াস, জি ক্লিয়ার, জি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। আপনারা ক্লাসগুলো করবেন এবং যারা আপনাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ, তারা কিন্তু খালি হাতে পেরবেন না। আপনাদের দায়িত্ব পালন করতে হবে, এখানে অনেক পরিশ্রমের বিষয়। যেহেতু এখন প্রাইমারিটা যেহেতু শর্টকাটে কোনো ওয়ে নাই, ঠিক আছে, আপনাকে কিন্তু সময় দেওয়া লাগবে। এখানে আপনি ধরেন আপনার পরিবারকে যে সময়টা দিচ্ছেন সেখান থেকে মিনিমাইজ করে এখানে কিছু সময় বের করতে হবে। বা আপনি কোনো রকমের প্রফেশনে আছেন, সেখান থেকেও আপনাকে ফাঁকে ফাঁকে পড়াগুলো পড়তে হবে, ঠিক আছে। এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য সেরকম শক্তি, সামর্থ্য, পরিশ্রমী হওয়ার আপনাকে মন মানসিকতা রাখতে হবে। এরপর আমরা আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা হলো আমাদের যে বিশ্বের গোয়েন্দা সংস্থা, তারপর হচ্ছে আমাদের সংবাদ সংস্থা, তারপরে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী, ঠিক আছে, সীমান্তরক্ষী বাহিনী। তারপর হচ্ছে গেরিলা সংস্থা, এই রিলেটেড আমাদের প্রশ্নগুলো আসে এখান থেকে। আর হচ্ছে আমাদের সামরিক সংস্থা, এই টপিকগুলো থেকে প্রশ্ন আছে। এখানে আসলে তেমন একটা বোঝার বিষয় নাই। এখানে আমাদের মুখস্থ রিলেটেড প্রশ্নগুলোই আসে। এগুলো আমরা টপিকগুলো দাগিয়ে নেব প্রথমে, তারপরে আমরা পড়ব। এখান থেকে আমাদের বিশ্বের গোয়েন্দা সংস্থার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আছে আমেরিকার, তারপরে ভারতের, তারপরে হচ্ছে পাকিস্তানের, জাপানের, রাশিয়ার, এই গোয়েন্দা সংস্থা আমরা পড়ব। তারপরে হচ্ছে সংবাদ সংস্থা, এখান থেকে আমরা রাশিয়ার সংবাদ সংস্থা জানব। এরপর আমাদের স্যার পারবো তো আমরা জিকে ফুল অ্যান্সার করতে? ইনশাআল্লাহ, অবশ্যই চেষ্টা থাকলে অবশ্যই পারবেন। আপনি যদি সময় দেন অবশ্যই হবে, ধৈর্য ধরে যদি পড়েন। আর আমাদের সীমান্তরক্ষী বাহিনী কয়েকটা আমরা পড়ব, গেরিলা সংস্থা, সামরিক সংস্থা, যেমন আমাদের ন্যাটো আছে, এগুলো নিয়ে আমরা পড়ব। এরপর আমাদের যেখান থেকে প্রশ্ন হয় সেটি হলো
আমাদের আন্তর্জাতিক চুক্তি থেকে প্রশ্ন হয়। আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক চুক্তি থেকে আমরা যে গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো আমরা পড়ব। যেমন আমাদের ক্যাম্প ডেভিড চুক্তি আছে, সিমলা চুক্তি আছে, তাশকন্দ চুক্তি আছে, গঙ্গার পানিবণ্টন চুক্তি আছে। এই চুক্তিগুলো রিলেটেড আমরা পড়ব, আমরা দেখিয়ে দিব। তারপর আমাদেরকে পড়তে হবে ভূ রাজনীতি। ভূ রাজনীতি, ভূ রাজনীতি এই শব্দটা বর্তমান সময়ে একটা হট টপিক। ভূ রাজনীতি, ভূ রাজনীতিটা ইংরেজি হচ্ছে জিও পলিটিক্স। ভূ রাজনীতির ইংরেজি কি? জিও পলিটিক্স। তো ভূ রাজনীতি মূলত এটা কাকে বলে? দেখেন যে কোনো রাষ্ট্র যেই টেকনিকের মাধ্যমে, যে কৌশলের মাধ্যমে তাদের যে স্বার্থ আদায় করে সেটা হচ্ছে ভূ রাজনীতি। যেমন বাংলাদেশের বর্তমান ভূ রাজনীতির গুরুত্ব অনেক বেশি। এই যে বাংলাদেশকে কেউ হাতছাড়া করতে চায় না। এই যে ভারত শত চেষ্টা করেও তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই বাংলাদেশের গুরুত্বটা, এটি হচ্ছে ভূ রাজনীতি। যেমন ফিলিস্তিন ইসরায়েলের যে ক্রাইসিস, এটাও ভূ রাজনীতি। তা আপনি চিনবেন কীভাবে? ভূ রাজনীতি হলো মূলত যে আমাদের ক্রাইসিস, যখন দেখবেন যে সেটা ক্রাইসিস, সেটা হচ্ছে ভূ রাজনীতি। যেমন ধরেন রোহিঙ্গা সংকট, এটা হচ্ছে ভূ রাজনীতি। ইউক্রেনের যুদ্ধ, এটাও ভূ রাজনীতি। তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, এগুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে ভূ রাজনীতির বিষয়। তো আমরা ভূ রাজনীতিটা দেখব। তারপরে হচ্ছে আমাদের 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 জাতিসংঘ থেকে জাতিসংঘ ও জাতিসংঘ ও তার বিশেষায়িত সংস্থাগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, জাতিসংঘ ও বিশেষায়িত সংস্থাগুলো থেকে প্রশ্ন আসে। জাতিসংঘ আমাদের যে 6টা অর্গান আছে জাতিসংঘের, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ, তারপর হচ্ছে অসি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত থেকে আমরা কিছু কিছু পড়ব। জাতিসংঘের যে স্পেশালাইজড কিছু অর্গানাইজেশন আছে, যেমন খাদ্য নিয়ে কাজ করে ফাও, স্বাস্থ্য নিয়ে কাজ করে হু, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করে ইউনেস্কো, ঠিক আছে, শরণার্থী নিয়ে কাজ করে ইউএনএইচসিআর, এগুলো আমরা পড়ব। তারপর হচ্ছে আমাদের এখানে আরও অন্যান্য সংস্থা আমাদের পড়তে হবে। অন্যান্য সংস্থা আমরা পড়ব। সংস্থাগুলো আমরা একদম যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই আমরা পড়ব। অন্যান্য সংস্থার মধ্যে আমাদের যে রয়েছে সার্ক আছে, আসিয়ান আছে, ডিএট আছে, জিসিসি আছে, অ্যাপেক আছে, ওপেক আছে, বিশ্বব্যাংক আছে। এই ধরনের সংস্থাগুলো আমরা একটু সময় নিয়ে পড়ব, এখানে আমরা পড়ব। তারপর হচ্ছে আমাদের পড়তে হবে আন্তর্জাতিক পরিবেশগত বিষয়। পরিবেশগত বিষয়, এই পরিবেশটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে। কারণ বর্তমান সময়ে আমাদের সবচেয়ে যে সমস্যার সম্মুখীন আমরা, তা হচ্ছে একটা যুদ্ধ, আর একটা হচ্ছে পরিবেশগত ইস্যু, ঠিক আছে। তো এই পরিবেশ নিয়ে আমাদের যে বিভিন্ন চুক্তি হয়েছিল, মন্ট্রিল প্রটোকল থেকে ভিয়েনা কনভেনশন, প্যারিস জলবায়ু চুক্তি, পরিবেশ রিলেটেড কিছু সংগঠনগুলো আছে, যেমন আমাদের আছে ইউএনইপি, তারপরে আছে আমাদের যে গ্রিন পিস, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা এই পরিবেশ থেকে পড়ব। তারপরে পরিবেশের বিভিন্ন দিবসগুলো আছে, আমরা দিবসগুলো এখান থেকে আমরা পড়ব। তো আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন আসে। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশ থেকেই আমাদের 13 থেকে 14টা প্রশ্ন চলে আসে, 13 থেকে 14টা। আর আন্তর্জাতিকের প্রশ্ন একটু কম থাকে। আন্তর্জাতিক প্রশ্ন এখানে 3 থেকে 4টা প্রশ্ন থাকে, 3 থেকে 4টা বা 4 থেকে 5টা প্রশ্ন থাকে, 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এগুলো পারবেন। আর এদিকে হচ্ছে আমাদের কম্পিউটার আইসিটি বিজ্ঞান,
কম্পিউটার কম্পিউটার আইসিটি আর হচ্ছে বিজ্ঞান। এখান থেকে আমাদের প্রশ্ন থাকে 2 থেকে 1টা প্রশ্ন থাকে। তো অনেক সহজ, আসলে ধরে ধরে পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমাদের মূল ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী কবে থেকে বলেন তো? 7 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, এখন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ক্লাসটা, গাইডলাইন ক্লাসটা আপনাদের কেমন লাগছে আর জানাবেন। আর আপনারা কে কে আমাদের এই কোর্সে রেফার করছেন তারা একটু জানাবেন। কে কে আমাদের এই কোর্সে রেফার করেছেন তারা আমাকে একটু জানাবেন যে কারা কারা রেফার করেছেন। কারণ আপনাদের রেফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা ভালো একটা স্টুডেন্ট পাবো, এবং আমাদের যত ভালো স্টুডেন্ট পাবো আমরা ক্লাসগুলো আরও আরও দাপায়া নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা বলবেন যে কারা কারা রেফার করছেন। নাদিয়াস গার্ডেন খুবই ভালো লাগছে। মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, হ্যাঁ। নাজদিন আক্তার, কারা কারা রেফার করছেন? আপনাদের বন্ধু বান্ধবদের কারা কারা রেফার করছেন একটু জানান তো, কারা কারা রেফার করছেন। আপনারা কিন্তু বাংলাদেশে এটা আপনারা কিন্তু শিওর থাকতে পারেন যে বাংলাদেশে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো যে আছে তার থেকে আপনারা সবচেয়ে একটা ভালো সার্ভিস এখান থেকে পাবেন। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাসলিমা আক্তার, আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার, অনেক ধন্যবাদ। তারপরে এমএসটি শিফা, ভালো লাগছে স্যার। সাবিয়া ইয়াসমিন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। আচ্ছা, তো আপনারা এখন পর্যন্ত যারা রেফার করতে পারেন নাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যেহেতু আমরা এই প্রোগ্রামটার নামে মাত্র একটা মূল্য রাখছি। যেহেতু বর্তমান বিশ্ব অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এই কোর্সটা কিন্তু অন্যরা প্রায় 1000-1200 টাকা বা 1500 টাকা করাচ্ছে, বাট আমরা আপনাদের দিকে তাকিয়ে এই কোর্সটার মূল্য রেখেছি মাত্র 299 টাকা। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যেন আপনাদের সাথে আরও বড় একটা দর্শক চলে আসে, যাতে করে আমরা 2টা ক্লাস নিয়েও ভালো অনুভব করতে পারি। তো আপনারা যারা রেফার করবেন এই নাম্বার আমাকে একটু ফোন দিবেন, 017259300751। এই নাম্বারটা দিয়ে দিবেন। এটি বিকাশ নাম্বার আর এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। বিকাশ পার্সোনাল, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে দিয়ে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আর সরাসরি আমাকেও এই নাম্বারে যোগাযোগ করবেন। কোনো কনফিউশন বা কোথাও পড়তে দেখছেন, যদি কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে আপনারা জানাবেন। বই পড়তে পড়তে দেখলেন যে 2 জায়গায় 2টার উত্তর পাইছেন, ঠিক আছে, সেটাও আমাকে জানাবেন। আমি আপনাদেরকে একদম পুরো সলভটা দিয়ে দিতে পারবো সাথে সাথে, ইনস্ট্যান্ট। আমার কাস্টমার কেয়ার আপনাদের জন্য সবসময়ের জন্য খোলা, আমার কাস্টমার কেয়ার। মাহমুদা স্মৃতি স্যার 5-এর পরে 1 দেন নাই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। মাঝে সাঝে নেটওয়ার্ক চলে যায় আমারও, কি করবেন। আচ্ছা, মুন্নি জেসমিন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। মাওলানা সিদ্দিকুর রহমান, মাহমুদা স্মৃতি স্যার আমি করেছি। আচ্ছা, ব্যাপারটা হলো কি, আপনারা সবাই নতুন একটা উদ্যম নিয়ে থাকবেন, ঠিক আছে? ভাববেন না আমি পারবো কি পারবো না, এটা নিয়ে ভাববেন না। মনে রাখবেন একটা নতুন কিছু শিখতেছেন, মানে একটা স্বপ্ন থাকলে মানুষের কেমন লাগে বলেন তো? অনেক ঘুমোতে পারে না মানুষের স্বপ্নের জন্য। আগামীকাল যে আগামীকাল ঈদের দিন, আপনারা আজকের ঈদের রাতটা কেমন যায়? অনেক উত্তেজনা যায় না? এরকম একটা উত্তেজনা রাখতে হবে সবসময়। আপনাকে ক্রেজি থাকতে হবে সফলতার জন্য, ঠিক আছে? বা ধরেন আপনি পিকনিকে যাবেন বা বনভোজনে যাবেন, আপনার কেমন লাগে বলেন তো? রাতটা সকাল হবে, ক্যাসেটে গান বাজবে, আমি সাজুগুজু করবো, অন্যরকম একটা আপনার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করে। এই ব্যাপারটা নিয়ে আসেন যে আপনি যখন এই প্রাইমারি জব পাবেন, প্রাইমারির যখন জব পাবেন, হ্যাঁ, তা কেমন লাগবে আপনার? ঠিক আছে? আচ্ছা স্যার, আমার বয়স মে মাসে 2 তারিখে 30 হবে, 32 বয়স অনুযায়ী আমি প্রাইমারি 2টা সার্কুলার পাবো কি? আসলে যেহেতু এখন ওই বিসিএসে 32 করছে, ঠিক আছে, সার্কুলারটা আসলেই বোঝা যাবে। তবে আপনি হাল ছাড়বেন না, আপনি লেগে থাকেন, ঠিক আছে? আপনার প্রাইমারি প্রিপারেশন দিয়ে যেন আপনার দরকার হলে নিবন্ধন হিট করতে পারেন। আপনি হতাশ হবেন না, একটা
মানুষের জীবনটাই হচ্ছে অপরচুনিটি, একটার পর একটা বল আসতেই থাকবে। আপনাকে কি করতে হবে, একদম পুরো ধৈর্য ধরে আপনাকে মারতে হবে, বল হাঁকাইতে হবে। আপনি 6টা বল মিস করছেন, সমস্যা নাই, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি সপ্তম বলে আপনার ভালো একটা বল পাইলেন, আপনি ছক্কা মেরে দিলেন। তার মানে জীবনের এই যে এক একটা কি আপনার জন্য অপরচুনিটি আসবে। হ্যাঁ, এই সুযোগগুলো একটার পর একটা আসবেই আপনার। তো এটা নিয়ে হতাশ হবেন না। আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা রাখবেন একদম। হ্যাঁ, আসমান জমিনের মালিকের উপর একদম পুরো আত্মবিশ্বাস রাখবেন, ঠিক আছে? তিনি ব্যবস্থা করবেন আপনার পরিশ্রম। তো ঠিক আছে, তা আজকে আমরা এই ক্লাসটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। এখন থেকে আপনারা সব কিছু গুছিয়ে ফেলেন, নিজের মধ্যে একটা পরিকল্পনা জেনারেট করে ফেলেন যে আপনি কখন কি করবেন, কখন পড়বেন, কখন আপনি ফেসবুক চালাবেন, কখন রিলস দেখবেন, কখন খাবেন, এরকম একটা রুটিন তৈরি করে ফেলেন এখন থেকেই, ঠিক আছে? এই রুটিনটা আপনার, এই রুটিনের আপনি ছোট ছোট রুটিন করবেন আর কি। একদম লং পরিকল্পনা করলেও কিন্তু আমাদের অনেক সময় পরিকল্পনা হয় না। আপাতত আপনি 15 দিনের জন্য একটা রুটিন করে ফেলেন। আপনি একটা 15 দিনের জন্য রুটিন করে ফেলেন যে এই 15 দিন আপনি কী কী করবেন। আপনার এই প্র্যাকটিসগুলো নিজের মধ্যে খাপ খাওয়ানোর জন্য সময় দিন। আর এখন থেকে যে একদম প্রথম থেকে আপনাকে একদম টানা 8 ঘন্টা পড়বেন, 10 ঘন্টা পড়বেন, 12 ঘন্টা পড়বেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর খুঁজেও পাওয়া যাবে না। আপনি আপাতত 1 ঘন্টা করে পড়েন, পরের দিন আপনার একটু বাড়ান, 2 ঘন্টা পড়েন। এইভাবে আপনার এই পড়াটাকে আপনাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেন, যে পড়তে পড়তে যেন আপনার না পড়লেই খারাপ লাগে, ঠিক আছে? না পড়লে যেন আপনার খারাপ লাগে, যে ভালো লাগাটা নিয়ে আসেন পড়ার মধ্যে। বিরক্ত নিয়ে পড়ার দরকার নাই। যখন পড়তে বিরক্ত লাগে পথে আপনি এদিকে হাঁটাহাঁটি করবেন, পায়চারি করবেন। যখন পড়তে ভালো লাগবে না তখন আপনি বারান্দায় গিয়ে সবুজ আকাশ দেখবেন, সরি, নীল আকাশ দেখবেন, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত অনেক আপনাদেরকে বকবক করলাম। আসলে এই বকবকগুলো আসলে আমাদের জীবনে কাজে দেয়, এই জন্যই করলাম। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত ক্লাস রাখছি। আপনারা যারা রেফার করে ভর্তি করাবেন আমার এই নাম্বারটা দিয়ে দিবেন, আর বিকাশের আর হোয়াটসঅ্যাপের এই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনারা যেই অফারে ভর্তি হয়েছেন আপনারা রেফার করলে সেই অফারে ভর্তি হতে পারবে, তবে সীমিত সময়ের জন্য। আমরা কিন্তু আর এই অফার বেশি দিন এক্সিস্ট রাখবো না। আমি আর ফ্যামিলি থেকে একটু আছি, পড়াশোনা সুযোগ পাই না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মেয়েদের জব কিভাবে দেখেন, একটু ভিন্নধর্মী কমেন্ট করবেন। আচ্ছা, আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি আপনার জন্য সবচেয়ে প্রযোজ্য জবগুলো হচ্ছে একদম দিনের সাথে, পর্দার সাথে, সেটা হচ্ছে শিক্ষকতা করা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত একটা জব আমি যেটা মনে করি। আর অন্যান্য জবের সাথে যেমন আপনাকে ট্রান্সফার দিবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে থাকতে হবে, বিভিন্ন লোকের সাথে ডিল করতে হবে। তো সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সেফ হচ্ছে প্রাইমারির বা নিবন্ধন বা শিক্ষাগত জগতে আপনাকে কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি যদি পর্দার সাথে করেন আল্লাহ আপনাকে কবুল করবেন। কাজের ক্ষেত্রে কোনো নাই, তবে সেটা পর্দার সাথে করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।